হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে পোস্ট অফিস জিডিএস নিয়োগ সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে দেবো। এই ভিডিওর মাধ্যমে আপনারা কি কি জানতে পারবেন না, ফার্স্ট মেরিট লিস্ট কত তারিখে প্রকাশিত হবে, এবছর মোট কতগুলো লিস্ট প্রকাশিত হবে, কি কি ডকুমেন্টস আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন টাইমে নিয়ে যেতে হবে এবং কোন কোন ডিভিশনে কম নাম্বারের সুযোগ আছে এবং আপনাদের সিলেকশন হতে পারে, সেই বিষয়ে যাবতীয় যা যা তথ্য আছে সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট আপডেট আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আমি ভিজিট করে গেছি। আপনারা প্রত্যেকেই জানেন 2026-এর যে জিডিএস শিডিউল 1 এর নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তার জন্য কিন্তু আবেদন প্রসেস শুরু হয়ে গেছে। যারা যারা এখন আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করবেন। এর আগে আমি একটি ভিডিওর মাধ্যমে ডিটেইলসে আলোচনা করেছি আপনারা কিভাবে আবেদন করবেন এবং বিস্তারিত প্রসেসটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। যারা যারা দেখেননি সেই ভিডিওটি তারা অবশ্যই একবার দেখে নেবেন। যেখানে আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে, অর্থাৎ রেজিস্ট্রেশন শুরু হয়েছে 31/1/2026 থেকে এবং আবেদন শুরু হয়েছে 2 ফেব্রুয়ারি 2026 থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 16 ফেব্রুয়ারি 2026। এই ডেটের মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ জিডিএস এর তরফ থেকে একটি ইম্পর্টেন্ট ডেটের টাইমলাইন কিন্তু আগেই প্রকাশিত করা হয়েছিল, যেখানে যার আপডেটও কিন্তু এর আগে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরেছিলাম, যেখানে আপনাদের ডিভিশন অনুযায়ী ভ্যাকেন্সি গুলো কালেক্ট করা হয়েছিল 5/1 থেকে 15/1/2026 এর মধ্যে। অ্যাপ্রুভ করা হয়েছিল কবে সেই বিষয়েও কিন্তু একটি ডেট অর্থাৎ একটি টাইমলাইন কিন্তু জিডিএস এর তরফ থেকে জানানো হয়েছিল এবং আপনাদের আবেদন প্রসেস অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়েছে 31/1/2026 থেকে এবং সেটি চলবে 14/2/2026 পর্যন্ত এবং আবেদন প্রসেস শুরু হয়েছে আমি একটু আগেই বললাম 2/2/2026 থেকে 16/2/2026 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের এডিট উইন্ডো অর্থাৎ কারেকশন উইন্ডো ওপেন থাকবে 18/2/2026 থেকে 19/2/2026 পর্যন্ত। এই ডেটের মধ্যে আপনাদের ফর্ম ফিল আপের টাইম যদি কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এডিট করে নিতে পারবেন। এছাড়াও আপনাদের ফার্স্ট মেরিট লিস্ট অর্থাৎ যেহেতু এখানে সম্পূর্ণ নাম্বারের উপর ভিত্তি করে আপনাদের সিলেকশন করা হবে এবং সেই শর্ট লিস্টেড প্রার্থীদের জন্য ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত করা হবে, টেন্টেটিভ যেটা বলা হয়েছে জিডিএস এর তরফ থেকে, সেটা হচ্ছে 28 ফেব্রুয়ারি 2026। এটা কিন্তু এখনো কনফার্ম নয়, টেন্টেটিভ একটা ডেট কিন্তু জিডিএস এর তরফ থেকে জানানো হয়েছে যে 28 ফেব্রুয়ারি 2026 কিন্তু এদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হবে। ঠিক এরকম ভাবেই জিডিএস এর তরফ থেকে 5খানা মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত করা হবে এবং টাইম টু টাইম তার আপডেটও কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো এই হচ্ছিল ইম্পর্টেন্ট ডেটের বিষয়টা, আশা করি আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এরপর যখন আপনাদের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত করা হবে তার একটি নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এবং সেই ডকুমেন্ট ভেরিফিকেশনে আপনাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই বিষয়ে এবার আপনাদের কাছে বিস্তারিত তথ্য যা যা আছে সবকিছু তুলে ধরছি। তো আমি জিডিএস এর যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু ওপেন করে নিয়েছি। এখানে কিন্তু বিস্তারিত ইনফরমেশন দিয়ে দেওয়া আছে। যারা যারা এই নোটিফিকেশনটা ভালোভাবে দেখবেন তাদের কাছে কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর এই নোটিফিকেশনটা কিন্তু আমি অনলাইন স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে দিয়ে দেবো। বাদ বাকি আমি যেহেতু প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটের লিংক শেয়ার করি, সেক্ষেত্রে আপনারা কিন্তু জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে এই নোটিফিকেশনটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। যেখানে আবেদন করার জন্য আপনাদের মিনিমাম বয়স হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে 40 বছর। এছাড়াও প্রত্যেক এসসি এসটি ক্যাটাগরিরা কিন্তু 5 বছর করে, ওবিসিরা কিন্তু 3 বছর করে এবং পিডব্লিউডি ক্যাটাগরিরা কিন্তু 10 বছর করে এজ রিডাকশন পেয়ে যাবেন। এবং এই সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য এই যে নোটিফিকেশন আছে এই নোটিফিকেশনের অ্যানেক্সারে কিন্তু বিস্তারিত সার্টিফিকেটের ফরম্যাট গুলো কিন্তু দিয়ে দেওয়া আছে এবং সেই সার্টিফিকেটের ফরম্যাট অনুযায়ী আপনাদের কিন্তু সমস্ত রকম সার্টিফিকেট গুলো বানিয়ে রেখে দিতে হবে এবং যে কম্পোনেন্ট অথরিটি আছে সেই অথরিটিকে দিয়ে কিন্তু ভেরিফাই বা সিগনেচার করে নিতে হবে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা এই ফরম্যাট ফলো না করে সার্টিফিকেট আপলোড করে থাকেন বা ডকুমেন্ট ভেরিফিকেশন টাইম যদি নিয়ে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যালাউ করা হবে না, আপনাদের যে কাস্টে যে রিল্যাক্সেশন সেটাও কিন্তু দেওয়া হবে না। বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ অ্যানেক্সার 5 এ আপনারা দেখতেই পাচ্ছেন এসসি এসটির যে কাস্ট সার্টিফিকেট ফরম্যাট সেটা কিন্তু দিয়ে দেওয়া আছে। এরকম ভাবে আপনারা কিন্তু পরপর প্রত্যেকটা কাস্ট সার্টিফিকেট ফরম্যাট পেয়ে যাবেন। তো এখান থেকে সেটা প্রিন্ট আউট বার করবেন এবং সেটাকে ফিল আপ করে এদের যে কম্পোনেন্ট অথরিটি আছে সেই অথরিটিকে দিয়ে আপনাদের কিন্তু সিগনেচার এবং স্ট্যাম্প দিয়ে
ভেরিফাই করে নিতে হবে, অর্থাৎ ইস্যু করে নিতে হবে। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এরপর আসি আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যারা যারা ওয়েস্ট বেঙ্গলে আবেদন করবেন সেক্ষেত্রে তাদের কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজটা জানতেই হবে। যদি আপনারা আন্দামান নিকোবর আইসল্যান্ডে আবেদন করতে চান সেক্ষেত্রে হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। সিকিমে যারা যারা আবেদন করতে ইচ্ছুক আছেন তাদের ক্ষেত্রে ইংলিশের পাশাপাশি এখানে যে 12খানা ল্যাঙ্গুয়েজ বলে দিয়েছে এই 12টার মধ্যে যে কোনো একটা আপনাদের জানতে হবে। এছাড়া দার্জিলিং ডিভিশনে যারা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বেঙ্গলি অথবা নেপালি ল্যাঙ্গুয়েজ জানতে হবে। জিটিএ অর্থাৎ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে যারা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে নেপালি কিন্তু জানতেই হবে, তবেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও নর্থ ইস্ট সার্কেল, যেখানে অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয় থেকে শুরু করে মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এই সমস্ত জায়গা আছে। আর একটা কথা বলে রাখছি, যারা যারা কম নাম্বারে আবেদন করতে ইচ্ছুক আছেন এবং কম নাম্বারের ভিত্তিতে সিলেকশন পেতে চাইছেন তারা কিন্তু নর্থ ইস্টের ত্রিপুরা এই সার্কেলটাকে টার্গেট করতে পারেন, যেখানে কোকবরকের পাশাপাশি আপনারা যদি বাংলা ল্যাঙ্গুয়েজ জেনে থাকেন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এবং এই নর্থ ইস্ট সার্কেলে কিন্তু কাট অফ অনেকটাই কম যায়, অর্থাৎ প্রিভিয়াস বছরগুলোর যদি আপনারা এই নর্থ ইস্টের মেরিট লিস্ট দেখেন সেক্ষেত্রে দেখবেন সেখানে কিন্তু অনেক কম কাট অফে কিন্তু সুযোগ পেয়েছে, যেখানে 30%, 40%, 50% এইরকম নাম্বারও কিন্তু অনেকে চান্স পেয়েছে। তো বিষয়টা আপনাদের কাছে তুলে ধরলাম। যদি আপনারা এখানে আবেদন করতে ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আর একটা কথা বলে রাখছি, এখানে যে ল্যাঙ্গুয়েজ গুলো বলে দিয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ক্লাস 10তে আপনাদের পাস হয়ে থাকতে হবে, অর্থাৎ ক্লাস 10তে আপনাদের যে সিলেবাস আছে পরীক্ষার, সেই পরীক্ষার সিলেবাসের মধ্যে এবং সাবজেক্টের মধ্যে এই ল্যাঙ্গুয়েজ গুলো থাকতে হবে এবং সেখানে কিন্তু অবশ্যই আপনাদের পাস হয়ে থাকতে হবে, তবেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও আসামের মধ্যে আসামিস, তার পাশাপাশি বেঙ্গলি এবং বোডো ল্যাঙ্গুয়েজ যদি আপনারা জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু আসামে আবেদন করতে পারবেন। এরপর আসি আপনাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট যখন প্রকাশিত হবে তারপর আপনাদের একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে। সেই নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাদের কিন্তু আপনাদের সার্কেল ওয়াইজ এবং আপনাদের ডিভিশন অনুযায়ী যে অফিসগুলো আছে সেখানে কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এবং সেই ডকুমেন্ট ভেরিফিকেশন টাইমে আপনাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, আপনাদের অবশ্যই ক্লাস 10 এর মার্কশিট এবং সার্টিফিকেট ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এরপর আপনাদের আইডেন্টি প্রুফ হিসেবে আপনারা ভোটার কার্ড নিয়ে যেতে পারেন, আধার কার্ড নিয়ে যেতে পারেন অথবা প্যান কার্ড নিয়ে যেতে পারেন, অর্থাৎ যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ আপনাদের কিন্তু আইডেন্টি প্রুফের জন্য নিয়ে যেতে হবে। যারা যারা কাস্টে বিলং করছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আমি আগে কিন্তু কাস্ট সার্টিফিকেটের ফরম্যাটটা আপনাদের কাছে তুলে ধরেছি, সেই ফরম্যাট অনুযায়ী আপনাদের কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন টাইমে আপনাদের নিয়ে যেতে হবে। একই রকম ভাবে পিডব্লিউডি সার্টিফিকেট, ইডব্লিউএস যারা যারা ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট নিয়ে যাবেন, তার ফরম্যাটে কিন্তু অ্যানেক্সারে আপনারা পেয়ে যাবেন। যারা যারা ট্রান্সজেন্ডার আছেন তারা তারা ট্রান্সজেন্ডার সার্টিফিকেট নিয়ে যাবেন। এর পাশাপাশি আপনাদের ডিওবি সার্টিফিকেট কিন্তু নিয়ে যেতেই হবে। যদি আপনাদের ডিওবি সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ক্লাস 10 এর অ্যাডমিট কার্ডও কিন্তু অ্যাজ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কিন্তু নিয়ে যেতে পারেন। এই হচ্ছে পুরো বিষয়টা। এবং তার পাশাপাশি আপনাদের মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, যেটা কিন্তু যে কোনো গভর্নমেন্ট হসপিটাল, গভর্নমেন্ট প্রাইমারি হেলথ সেন্টার এদের থেকে আপনাদের একটি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু বানিয়ে নিতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন টাইমে নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে ডকুমেন্টস এর ব্যাপারটা, এবং অবশ্যই এই সমস্ত ডকুমেন্টস গুলো আপনাদের কাছে কিন্তু রেডি রাখতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন টাইমে নিয়ে যেতে হবে। আশা করি পুরো বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। আর একটা কথা, সমস্ত ডকুমেন্টস এর অরিজিনালের পাশাপাশি 2 কপি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অর্থাৎ জেরক্স কপিও আপনাদের কিন্তু ক্যারি করতে হবে, কারণ সেগুলো কিন্তু ওরা ওখানে জমা নিয়ে নেবে, কারণ ওরাও পরবর্তীকালে ডিজি লকারের মাধ্যমে সেগুলো ভেরিফাই করবে, তার জন্য। এটা হচ্ছে পুরো বিষয়টা, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং কি কি আপনাদের করতে হবে সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এবার আমি কিন্তু ভ্যাকেন্সি লিস্টটা ওপেন করে নিয়েছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আসাম সার্কেলের জন্য 3খানা সার্কেলের নেম কিন্তু এখানে বলে দেওয়া আছে, যেখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যারা যারা জানবেন সেই আসাম সার্কেলের 106খানা মতন ভ্যাকেন্সি আছে। আসামিস ল্যাঙ্গুয়েজের জন্য আসাম সার্কেলের মধ্যে 511খানা ভ্যাকেন্সি আছে এবং বোডো ল্যাঙ্গুয়েজের জন্য আসাম সার্কেলে 22খানা মতন ভ্যাকেন্সি আছে। এছাড়াও নর্থ ইস্ট সার্কেলে যারা যারা বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য আবেদন করবেন, অর্থাৎ যারা যারা বাংলা ল্যাঙ্গুয়েজ জানছেন এবং নাম্বার কম আছে মাধ্যমিকে এবং সিলেকশন পেতে চাইছেন তারা কিন্তু এই নর্থ ইস্ট সার্কেলে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে টোটাল শূন্যপদ আছে 106খানা এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য টোটাল শূন্যপদ আছে 3169টি এবং বেঙ্গলি অথবা নেপালি ল্যাঙ্গুয়েজের জন্য টোটাল শূন্যপদ আছে 24টি। এরকম করে আপনাদের অল ওভার ইন্ডিয়া মিলে টোটাল শূন্যপদ আছে 28,636টি। এই 28,636 এর মধ্যে বিভিন্ন সার্কেল ওয়াইজ বিভিন্ন ডিভিশন অনুযায়ী কাট অফ কিন্তু বিভিন্ন থাকে। কোথাও কোথাও কিন্তু, অর্থাৎ যেমন নর্থ ইস্ট সার্কেল আছে সেখানে কোথাও কোথাও 30%, 40%,
আবার 50% কিন্তু অনেকে সুযোগ পায়, আবার কোথাও কোথাও কিন্তু যেমন পাঞ্জাব সার্কেল আছে যেখানে 100% অনেকে সুযোগ পায়। তো এরকম বিভিন্ন কাট অফ কিন্তু বিভিন্ন সার্কেল অনুযায়ী থাকে। তো সেরকম করে আপনাদের কিন্তু কি করতে হবে, প্রিভিয়াস ইয়ারে কোথায় কি কাট অফ গেছে সেগুলো একবার চেক করে নিতে হবে এবং সেই ধরে আপনাদের কিন্তু প্রেফারেন্স গুলো সাজাতে হবে। আমি কিন্তু এর আগে যে ভিডিওটা আপলোড করেছি ফর্ম ফিল আপ রিলেটেড, সেখানে আমি দেখিয়েছি বিস্তারিতভাবে কিভাবে আপনারা পোস্ট প্রেফারেন্স গুলো সাজাবেন। যারা যারা দেখেনি তারা দেখে নিতে পারেন, দেখলে আপনাদের কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে। এর পাশাপাশি আপনাদের ভ্যাকেন্ট পোস্ট গুলোকে জানতে হবে, যেখানে আপনাদের সার্কেল ওয়াইজ কোথায় কত কি ভ্যাকেন্সি আছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সার্কেলের ডিভিশন অনুযায়ী কোথায় কত ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। যেমন বারাসাত ডিভিশনের মধ্যে কোথায় কত ভ্যাকেন্সি আছে সেটা আপনারা জানতে পারবেন। যেমন ব্রাঞ্চ অফিসের মধ্যে এবিপিএম পোস্ট, এটা কিন্তু খুবই লোয়ার ক্যাটাগরি একটি পোস্ট, এইগুলোকে আপনারা কিন্তু আগে প্রেফারেন্স হিসেবে রাখবেন যাদের যাদের নাম্বার কম আছে। তারপর আপনারা বিবিপিএম পোস্ট গুলোকে রাখবেন। তো এরকম ভাবে আপনাদের কিন্তু পোস্ট প্রেফারেন্স গুলো সাজাতে হবে। অবশ্যই তার আগে দেখে নেবেন কোথায় কোন ক্যাটাগরিদের জন্য ভ্যাকেন্সি আছে, সেটাও আপনাদের কিন্তু দেখতে হবে। এবং তার পাশাপাশি আপনারা কিন্তু আপনাদের প্রতি মাসে কত টাকা বেতন দেওয়া হবে সেটাও দেখতে পাচ্ছেন। তো এরকম ভাবে আপনাদের কিন্তু বিস্তারিত ইনফরমেশন কালেক্ট করতে হবে এবং তারপরেই আপনারা কিন্তু আপনাদের পোস্ট প্রেফারেন্স সাজাতে হবে। কারণ পোস্ট প্রেফারেন্সটা হচ্ছে এমন একটা জিনিস যেটা যে প্রার্থী যত বুদ্ধি করে সাজাতে পারবে তার সিলেকশন হওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি থাকবে। আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এই ছিল সমস্ত আপডেট। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি জিডিএস এর তরফ থেকে প্রকাশিত করা হয়েছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ শুধুমাত্র ক্লাস 10 পাসের উপর ভিত্তি করে আপনারা কিন্তু এখানে সিলেকশন পেতে পারবেন। অর্থাৎ একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে বিনা পরীক্ষাতে শুধুমাত্র নাম্বারের উপর ভিত্তিতে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে এবং প্রত্যেকের জন্য এটা কিন্তু খুবই গোল্ডেন একটা অপরচুনিটি। কারণ এখানে অর্থাৎ এই জিডিএস এ আপনারা যদি 3 বছর সার্ভিস দিতে পারেন, সেক্ষেত্রে পরবর্তীকালে ডিপার্টমেন্টাল এক্সামের মাধ্যমে আপনারা কিন্তু এমটিএস পোস্ট চলে যাবেন এবং এমটিএস পোস্ট থেকে আপনারা কিন্তু আরো বড় পোস্টেও কিন্তু যেতে পারবেন, যেখানে সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্যালারি স্ট্রাকচার আছে সেই স্যালারি স্ট্রাকচার অনুযায়ী আপনারা কিন্তু বেতন পাবেন এবং বিভিন্ন ধরনের অ্যালোয়েন্সও আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবং তার জন্যই কিন্তু জিডিএসটা খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট। শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের একটি পোস্ট আছে যেখানে কোনো রকম পরীক্ষা নেওয়া হয় না, শুধুমাত্র ক্লাস 10 এর নাম্বার উপর ভিত্তি করে আপনাদের সিলেকশন করা হয়। তার জন্য এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়ে যা যা আপডেট ছিল সবকিছু আপনাদের কাছে তুলে ধরেছি। এর আগেও আমি কিন্তু বিভিন্ন আপডেট জিডিএস জব থেকে কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছিলাম। জবের থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন সেই ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছি আগের একটি ভিডিওর মাধ্যমে, এবং বাদ বাকি যা যা আপডেট ছিল সবকিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।